গত পর্বে আমরা মূলত দেখে ফেলেছিলাম যে আমাদের ব্লেন্ডারের ইউজার ইন্টারফেসটাকে আসলে আমরা কিভাবে কাস্টমাইজেশন করব। আজকে আমরা আরও নেভিগেশনের বেশ কিছু জিনিস দেখে ফেলবো। তো আমরা বলেছিলাম যে আমাদের যাবতীয় যত রকমের 3Dর কাজ রয়েছে সেই কাজগুলো আমরা মূলত এই টোটাল 3D স্পেসে করব এবং এই যে টোটাল যত দূর দেখতে পাচ্ছেন ওই অত দূর পর্যন্তই আমাদের কিন্তু 3D ওয়ার্ল্ড বা 3D স্পেস, এবং সেই জায়গাটাতে আমাদের অনেক বেশি পরিমাণে নেভিগেশন করার প্রয়োজন হয়। যেমন এটাকে আমার জুম করার প্রয়োজন হইতেছে, এটা আমার জুম করার প্রয়োজন হইতেছে, এটাকে আমার জুম করার প্রয়োজন হইতেছে, বা এটাকে সিলেক্ট করার দরকার লাগতেছে, এবং এটাকে বিভিন্ন অ্যাক্সিস থেকে আমার দেখা দরকার হইতেছে। এই টোটাল কাজগুলো আসলে মূলত আমি কিভাবে করতেছি সেই সকল বিষয়গুলো নিয়ে আজকে আমি আপনাদের সাথে টোটালি কথা বলার চেষ্টা করব। তো চলুন কোনো কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওতে চলে যাই। আমরা ফাইল থেকে একটা নিউ ফাইল নিয়ে নিই। তো এই যে আমার যে ইন্টারফেসটা রয়েছে এই ইন্টারফেসটাকে দেখেন, আপনি কিন্তু এখানে একটা লাল একটা দাগ চলে গেছে এবং এখানে দেখেন একটা ইয়েলো টাইপের একটা গ্রিন টাইপের একটা দাগ চলে গেছে। এইটা মূলত আপনার 3Dর একটা অ্যাক্সিস বলা হয়েছে। তো এই অ্যাক্সিসটাকে আপনার তুলনা করা হয়েছে আমাদের যেই গ্রাফ পেপারের যেই এক্স অ্যাক্সিস থাকে, এবং এটাকে তুলনা করা হয়েছে আমাদের গ্রাফ পেপারের ওয়াই অ্যাক্সিস। কিন্তু 3Dতে যেহেতু আপনার 3টা ডাইমেনশন থাকে 1 2 3 যেহেতু সেই জন্য এটাকে 3D বলা হইতেছে। এর বাইরেও এটাকে আরও একটা অ্যাক্সিস থাকে, সেটা হলো মূলত জি অ্যাক্সিস বা জেড অ্যাক্সিস, যেটা একদম উপরে নিচে কাউন্ট করা হয়। এবং এইটা দেখেন আমার এই অবজেক্টটা এখন বর্তমানে কোন অ্যাক্সিস থেকে রয়েছে আমি চাইলে এখান থেকে দেখতে পাব। আমার এখানে দেখেন বিভিন্ন টাইপের জেড এবং জেড মাইনাস, এক্স এবং এক্স মাইনাস, ওয়াই এবং ওয়াই মাইনাস। তো এই মুড থেকে আমি দেখতে পাচ্ছি এই টোটাল অবজেক্টটাকে। আমি যদি কোনো কারণে আমার মাউসটাকে জাস্ট এখানে নিয়ে আমি যদি একটু ক্লিক করে ধরে আমি যদি নাড়াচাড়া করি, আমি দেখেন আমি কিন্তু আমার মাউসের লেফট বাটনটাকে এখনও ছাড়িনি। যদিও আমার এখানে যদি স্ক্রিন কাজটাকে যদি দেখানো যেতে পারতো তাহলে আরেকটু বেটার হতো। আমি কোনোভাবেই সেটাকে ম্যানেজ করতে পারিনি। আপনাদের কারো যদি ব্লেন্ডার 4-এর জন্য স্ক্রিন কাজ থেকে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন। তো জাস্ট আমি এটাকে জাস্ট চেপে ধরে আমি জাস্ট যেখানে এটাকে নাড়াচাড়া করব ঠিক ওইভাবেই আমি এই টোটাল অবজেক্টটাকে দেখতে পাবো। দেখেন এবার আমার অবজেক্টটা ঠিক এইভাবে দেখাচ্ছে। দেখেন আমার ওয়াই লাইনটা এইদিকে দেখাচ্ছে এবং আমার যে এক্সেল লাইনটা আছে ঠিক এইভাবে দেখাচ্ছে। তো এর বাইরেও আপনি এই টোটাল জিনিসটাকে অন্য একটা ওয়েতে করতে পারেন। সেটা হলো আপনি যদি আপনার মাউসের যে স্ক্রলের যেই চাকাটা আছে, হুইলটা আছে, সেই হুইলটাকে জাস্ট যদি চেপে ধরে আপনি যদি জাস্ট এটাকে টোটালি ঘুরান তাহলেই কিন্তু আপনার এই সেম কাজটা আপনি করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া। এর বাইরেও আরও একটা ওয়ে আছে, সেটার জন্য আপনাকে একটা সেটিং এনেবল করতে হবে। সেই সেটিংটা হলো আমাদের যদি ইডিটে চলে যাই, আমরা যদি প্রেফারেন্সেস চলে যাই এবং এইখানে দেখেন আপনার লেখা আছে নেভিগেশন। তো এই নেভিগেশনে গেলে দেখবেন যে আপনি বিভিন্ন টাইপের অপশন পাবেন এবং এখানে আমাদের কি ম্যাপ রয়েছে, নেভিগেশন রয়েছে। তো আমি জাস্ট শুধুমাত্র নেভিগেশনের ইনপুট নামের যে অপশনটা আছে এইখান থেকে দেখেন একটা অপশন আছে এমুলেট 3 বাটন মাউস। তো আমি যদি 3 বাটন মাউসে যদি ক্লিক করে দেই তখন আমি যদি আমার মাউসের লেফট বাটন ক্লিক করে এবং কিবোর্ডের যদি অল্টার প্রেস করে যদি আমি এরকম নাড়াচাড়া করি তাহলেও আমার সেম অপশনটাকে আর কি কাজ করবে, যেটা মূলত যারা মায়া ইউজ করতেন বা ম্যাক্স ইউজ করতেন সেই ধরনের ইউজার ইন্টারফেসটা আসলে এরকম টাইপেরই হয় এবং সেটার মতো করে এটা কাজ করতেছে। এবং সিনেমা 40তেও কিন্তু আপনার কাইন্ড অফ সিমিলার এরকম অল্টার প্রেস করে মাউসের লেফট বাটন ক্লিক করে আপনার টোটালি অরবিটে ঘুরতে হয়। তো দেখেন আমি টোটালি এই বিষয়টাকে জাস্ট ঘুরতেছি। আচ্ছা, এরপরে আমাদের আরও একটা অপশন রয়েছে জুম। আমি যদি এটাকে ক্লিক করে ধরে এরকম ড্রাগ করি উপরে বা নিচে বা ডানে বা বামে যদি আমি ড্রাগ করি তাহলে আমার এই টোটালটা অবজেক্টটাকে যা জুম হবে এবং জুম আউট হবে। আমি এই কাজটাকে অন্যভাবেও করতে পারি। জাস্ট আমার মাউসের যে চাকাটা আছে এটাকে যদি আমি ঘুরাই তাহলে সেটা এই জুম হচ্ছে এবং চাকাটাকে ঘুরালে আবার সেটা রিভার্স ঘুরালে সেটা কিন্তু আবার আমার জুম আউট হচ্ছে। এবং দেখেন আমি কিন্তু আরেকটা যেহেতু আপনি খেয়াল করেন আমার এই মাউসটা ঠিক আমি যেই অপশনটার উপরে রেখে নিয়ে ঘোরাচ্ছি সেই জিনিসটাকে আমাকে টোটালি জুম করে দেখাইতেছে। আমি যদি এখানে রেখে যদি আমি চাকাটাকে ঘুরাই তাহলে দেখেন এটা হওয়ার জন্য আপনাকে এখানে একটা সেটিং এনেবল করতে হবে। জাস্ট এডিটে চলে যেয়ে প্রেফারেন্সে যাবেন এবং এখানে দেখেন নেভিগেশনে একটা অপশন আছে জুম টু মাউস পজিশন। আপনার মাউসের যেই পজিশনটা আছে সেই পজিশন অনুযায়ী এটা আপনাকে জাস্ট জুম করে দেখাবে। আচ্ছা, এরপরে আমাদের রয়েছে একটা প্যান মুড বা মুভ দ্য ভিউ। তো আপনি যদি এটাকে ক্লিক করে ধরে আপনি যদি এরকম নাড়াচাড়া করেন তাহলে আপনি টোটাল জিনিসটাকে এরকম নাড়াচাড়া করতে পারবেন। সাপোজ আমি এখানে নিয়ে আসলাম এবং এটাকে আমার এই সাইডে একটু মডেল করেছি, আমি এই অ্যাঙ্গেল থেকে এটাকে আরেকটু সাইডে নিয়ে আসতে যাচ্ছি বা আমার ক্যামেরা সেট আপ করার জন্য এইরকমভাবে সিনটাকে আমাদের মুভ করা দরকার হয়। আমি জাস্ট এভাবে এটাকে মুভ করে নিয়ে আসতে পারবো।
তো এটার জন্য আমাদের শর্টকাট রয়েছে। এটার জন্য শর্টকাট হলো অল্টার প্লাস শিফট যদি আপনি প্রেস করেন, এরপরে আপনার মাউসের যে লেফট বাটন আছে এটাকে ধরে আপনি টানাটানি করেন, তাহলে দেখেন আমার এটা মুভ হচ্ছে, অল্টার প্লাস শিফট। আচ্ছা, এরপরে রয়েছে আমাদের ক্যামেরা ভিউ। এই ক্যামেরা ভিউর শর্টকাট হলো আপনার যে নাম প্যাড আছে মাউসের বা আমাদের কিবোর্ডের যে নাম প্যাডের যে জিরো আছে, সেই জিরো যদি আমি প্রেস করি তাহলে আমার এই টোটাল ভিউটা এই ক্যামেরা ভিউ থেকে দেখাবে। অথবা আমি যদি চাই এখানে যদি একটু ক্লিক করি তাহলে আমার এই টোটাল জিনিসটা ক্যামেরা ভিউ থেকে দেখাবে। এর কারণটা হলো আমার এই ক্যামেরাটা এই পজিশনে আছে, সেজন্য এরকমভাবে দেখাচ্ছে। আমি যদি আমার ক্যামেরাটাকে এই মুভ টুলটাকে একটু আপাতত এদিকে নিয়ে গেলাম এবং এটাকে একটু এদিকে ঘুরাই দিলাম, আমি এইগুলি নিয়ে পরে আমি আবারও ডিটেলস আপনাদের সাথে আলোচনা করব। আমি এবার একটু ক্যামেরা ভিউ থেকে দেখি, তাহলে দেখেন আমার এই ক্যামেরা ভিউ থেকে আমার এই কিউবটা ঠিক এরকম দেখাচ্ছে। আমি যদি কন্ট্রোল জেড দেই তাহলে আবার ঠিক আগের পজিশনে আমার ক্যামেরাটা চলে আসছে। এবং এটা আমার কিন্তু মূলত অ্যাক্টিভ ক্যামেরা ভিউ থেকে দেখাচ্ছে। এবং আমার সিনে যদি মাল্টিপল ক্যামেরা থাকে সেই কিন্তু তখন আমাদের এইভাবে দেখাবে না। তো তার জন্য যখন আমরা রেন্ডারিংটা শিখব তখন আমরা দেখে নিতে পারবো। এরপরে যে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা হলো আমাদের মূলত পার্সপেক্টিভ এবং অর্থোগ্রাফিক ভিউ। তো পার্সপেক্টিভ জিনিসটা আসলে কীরকম, কোনো একটা অবজেক্টকে যদি আপনি ধরেন একটা কিউবকে দেখতেছেন, এখন আমরা যেই মুডে আসি আমাদের 3D ওয়ার্ল্ডের ভিতরে, এই টোটাল মুডটাকে বলা হয়েছে যে আমাদের পার্সপেক্টিভ মুড। মানে আমি আমার এই অবজেক্টের এই কর্নার থেকে জাস্ট দেখতেছি, কিন্তু ওই কর্নারটা আসলে ঠিক কীরকম আছে ওইটা আমরা কিন্তু বুঝতেছি না। বা অনেক সময় দেখা যায় আপনি যদি পার্সপেক্টিভ ইমেজ লিখে যদি একটু নেটে সার্চ করেন তাহলে দেখবেন যে আপনি একটা সারিবদ্ধ কোনো একটা কলোনি যদি থাকে এবং সেখানে যদি অনেকগুলো বিল্ডিং থাকে, সেইগুলো দেখবেন যে একটা পয়েন্টে গিয়ে মিলিত হয়েছে এবং সেটার শেষের দিকের যে ভিউটা থাকে সেটা একরকম দেখা যায়, আর আপনার সামনের দিকে যে ভিউটা আছে আরেক রকম দেখা যায়। এই টোটাল জিনিসটাকেই কিন্তু তখন আমরা ডিসকাস করে বলতেছি ওয়াও পার্সপেক্টিভ ভিউটা আমাদের কী সুন্দর আসতেছে। এবং এক্ষেত্রেও কিছু ফটোগ্রাফি বা কম্পোজিশন কিছু রুলস আছে, 1 পয়েন্ট পার্সপেক্টিভ, 2 পয়েন্ট পার্সপেক্টিভ, তারপর আপনার 3 পয়েন্ট পার্সপেক্টিভ। এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনারা চাইলে একটু স্টাডি করতে পারেন। তো আমার এই অবজেক্টটাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এক এক রকম লাগবে, সেটা আমার দেখার জন্য জাস্ট আমি এই পার্সপেক্টিভ ভিউ থেকে আমি জাস্ট দেখব। এবং দেখেন আমি যেই বর্তমানে পার্সপেক্টিভ মোডে আসি এটা দেখার জন্য দেখেন উপরে লেখা আছে ইউজার পার্সপেক্টিভ, ঠিক আছে। এবং যখনই আমি যেটাকে ক্লিক করতেছি আমার এখানে দেখা যাচ্ছে আমি এটা ক্লিক করতেছি, এবং আমি যদি এখান থেকে ক্লিক করি তাহলে আমার এই আউটলাইনার বা আমাদের যেই লেয়ার প্যানেল আছে সেখান থেকেও কিন্তু এটাকে ক্লিক অবস্থায় দেখাইতেছে। এরপরে আমাদের দেখেন আমি যখন যেটা ক্লিক করছি এটা দেখাইতেছে, কিন্তু আমি এখানে বলছি যে আরও একটা মুড আছে। এই মুডটাতে যাওয়ার জন্য জাস্ট আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে দেখেন এটা চলে গেছে ইউজার অর্থোগ্রাফিক ভিউ। এখন আমার এটা ঠিক মেজারমেন্টটা ঠিক যেরকম আছে ওই পাশের ঠিক মেজারমেন্টটা ঠিক তেমনই আছে, কিন্তু আপনার কাছে দেখতে একটু অকওয়ার্ড লাগতেছে কারণ এটা টোটালি একদম জিওমেট্রিক্যাল মেজারমেন্ট ওয়াইজ দেখাচ্ছে। তো এইটা দেখার জন্য আমি যদি এরকম দেখেন বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে যে কোনো ধরনের একটা বিষয়কে দেখার প্রয়োজন হয়, সাপোজ আমি যদি এটাকে একটু চেঞ্জ করে দিই, আমি একটু ধরে নিতে পারেন যে আমার এটাকে আমি একটু পার্সপেক্টিভ থেকে দেখলাম এবং এইটাকে আমার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখা দরকার হতে পারে। এখন আমি যদি কিবোর্ড থেকে জাস্ট নামপ্যাডের থেকে যদি 1 প্রেস করি তাহলে দেখেন আমার এই টোটাল জিনিসটা একদম আমাকে ফ্রন্ট অর্থোগ্রাফিক থেকে দেখাচ্ছে। আমি যদি নামপ্যাড থেকে যদি 3 প্রেস করি তাহলে দেখেন আমার এটা রাইট সাইড থেকে দেখাইতেছে এই অবজেক্টটার। আমি যদি নামপ্যাড থেকে যদি 7 প্রেস করি তাহলে এটা একদম টপ ভিউ থেকে দেখাইতেছে। আর আমি যদি কিবোর্ড থেকে যদি 5 প্রেস করি তাহলে এটা আমার পার্সপেক্টিভ মোডে চলে যাবে। আবার আমি যদি কিবোর্ড থেকে 5 যদি প্রেস করি তাহলে এটা আমার অর্থোগ্রাফিক ভিউতে চলে যাবে। তো এরকম অর্থোগ্রাফিক ভিউটা খুবই ইম্পর্টেন্ট। অনেক সময় দেখা যায় যে আমাদের যে পয়েন্ট টু পয়েন্ট মডেলিং বা অনেক প্রোডাক্টের কিছু আপনার ব্লু প্রিন্ট দেওয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই অর্থোগ্রাফিক ভিউটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং এই অর্থোগ্রাফিক ভিউর জন্য অনেকের দেখবেন যে যারা ল্যাপটপ ইউজ করে তাদের কিন্তু এই নামপ্যাডের যে আমি যে 1, 3, 7 এটাকে যে প্রেস করলাম সেটা কিন্তু আমার এটা কাজ করে না। এর জন্য আপনাকে এডিট থেকে প্রেফারেন্সে যেতে হবে এবং এখানে দেখেন আমাদের ইনপুট নামের একটা অপশন আছে। তো এই অপশনে গিয়ে জাস্ট আপনার এমুলেট নামপ্যাড এই অপশনটা যদি এনাবল না করেন, যারা আপনারা ল্যাপটপ ইউজার আছেন, আমি আবারও বলছি যারা আপনারা ল্যাপটপ ইউজার আছেন যাদের ল্যাপটপে আপনাদের সাইডে কোনো নামপ্যাড নেই, শুধুমাত্র উপরে যেখানে আপনারা টাইপ করতেছেন এই কিবোর্ডের উপরে জাস্ট একটা ছোট্ট নাম্বার প্যাড আছে,
এদের জন্য আপনাদেরকে এই যে সেটিংটা আছে এমুলেট নামপ্যাড, তখন এই জিনিসটা আপনাকে এনাবল করে নিতে হবে যদি আপনি আলাদা যদি কোনো কিবোর্ড ইউজ না করে থাকেন। আর যদি কিবোর্ড ইউজ করেন তাহলে তো ফাইন, আপনার কোনো ঝামেলা নেই, তখন কিন্তু আপনি অনায়াসেই সেটাকে ইউজ করতে পারবেন। তো আমাদের এই অর্থোগ্রাফিক ভিউতে আরও কিছু বিষয় দেখে নেই। আপনি চাইলে এখান থেকেও এই ভিউগুলি কিন্তু দেখতে পাবেন। এই দেখেন আমাদের নেভিগেশন রয়েছে, এবং এখানে দেখেন আমাদের নাম প্যাডের বিভিন্ন রকমের যেই অরবিট আপ, অরবিট ডাউন বা ভিউ পয়েন্ট, এই যে আমি যেটার কথা বললাম, আমি যদি টপ ভিউ যদি দেখি 7 প্রেস করলে টপ ভিউ আসতেছে। আমি যদি ভিউ থেকে যদি আমি 1-এ প্রেস করি তাহলে আমার ফ্রন্ট থেকে দেখাবে। আমি যদি Ctrl+1 যদি প্রেস করি তাহলে এটা আমার ঠিক ব্যাক অর্থোগ্রাফিক থেকে দেখাবে, ঠিক আমার 1-এর ঠিক বিপরীত। আমি যদি 3 প্রেস করি তাহলে আমাকে সাইড অর্থোগ্রাফিক থেকে দেখাচ্ছে, এবং এটাকে যদি আমি Ctrl+3 প্রেস করি তাহলে এটা আমার লেফট অর্থোগ্রাফিক থেকে দেখাবে। ঠিক সিমিলার ওয়েতে আমি যদি এটাকে 7 প্রেস করি তাহলে এটা আমার টপ অর্থোগ্রাফিক থেকে দেখাবে, এবং আমি যদি অল্টার বা Ctrl+7 যদি প্রেস করি সেক্ষেত্রে এটা আমাকে একদম বটম অর্থোগ্রাফিক থেকে দেখাবে। তো আশা করি আপনারা হয়তো বুঝে গেছেন যে আসলে নেভিগেশন সিস্টেমটা আসলে কতটা গুরুত্বপূর্ণ, এবং নেভিগেশন যদি আপনি রাইট ওয়েতে না করতে পারেন তাহলে দেখবেন যে প্রচুর পরিমাণে ঝামেলা পড়তে হয়, এবং সেই ক্ষেত্রে দেখা যায় আমাদের নেভিগেশনটা করতে একটু ঝামেলা হলে আমাদের দেখা যায় মডেলিংটাও আমাদের ঠিকভাবে করতে পারা যায় না, এবং মডেলিংটা করতে যদি প্যারা লাগে তখন মনে হবে যে না 3D তো আসলে শেখা যায় না, অনেক প্যারা। হ্যাঁ, একটু কিছু তো প্যারা থাকবেই, কিন্তু আপনি যদি এই নেভিগেশনগুলি যদি শিখে নেন তাহলে আপনার প্যারাটা অনেক অংশেই কমে যাবে। এবং এখানে আমাদের আরও কিছু ভিউ রয়েছে, যেমন এখানে রয়েছে আমাদের আমরা যদি একটু নেভিগেশনে যাই এবং দেখেন এখানে লেখা আছে ওয়াল্ক নেভিগেশন। আমি জাস্ট যদি ওয়াল্ক নেভিগেশনটাকে যদি অ্যানাবল করে দিই, এখন দেখেন আপনারা যারা গেমার রয়েছেন ঠিক গেমের ভিতরে ঠিক আপনি যেভাবে WS তারপর A তারপর W দিয়ে এরকম সামনে পিছিয়ে আপনারা যেতে পারেন, ASDW এটা দিয়ে আপনি এরকম ডানে বামে মুভ করতে পারবেন, আর আপনার মাউস দিয়ে আপনি এদিক সেদিক যেতে পারবেন। এভাবে কিন্তু আপনি আপনার অবজেক্টের প্রতিটা অ্যাঙ্গেল থেকে আপনি দেখতে পাবেন। আর QRE তো উপরে নিচে যায়, এটা আপনারা সবাই ভালোভাবে জানেন। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের যে মূলত বেসিক নেভিগেশন ক্লাসের আরও একটি পার্ট। আশা করি ভিডিওটা আপনাদের অনেক কাজে লেগেছে, এবং পরবর্তী ভিডিওটা খুব দ্রুতই চলে আসবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।